হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মুভির এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আমরা আজ থেকে প্রায় 150 বছর আগের একটা লোককথা, ইউরোপিয়ান লোককথা, সেই লোককথা সম্পর্কে জানতে চলেছি। এবং এই গল্পটা কিন্তু বাংলাদেশে অনেক পরিচিত ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মুরব্বীদের কাছে এই গল্পটা আমরা শুনেছিলাম। আর গল্পটা হচ্ছে একজন জেলে এবং তার স্ত্রীর গল্প। তো যাই হোক, এটা একটা জার্মান সিনেমা এবং খুবই পপুলার একটা লোকগল্প। তবে এই সিনেমাতে অনেক সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। তো বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা ব্রেক নিয়ে চলো আমরা মূল ভিডিওতে যাবো। বাট ব্রেকটা তুমি স্কিপ করবে হচ্ছে ডিসক্রিপশনে যাবে, ডোরেশনে ক্লিক করে তারপর ব্রেকটা স্কিপ করবে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো সিনেমা যখন শুরু হয় তখন আমাদেরকে বলা হয় যে অনেক বছর আগের ঘটনা, যখন জ্যাক নামের এই মাঝি ছেলেটাকে আমরা দেখতে পাই যে সে সমুদ্র তীর থেকে একটু দূরে ছোট্ট একটা ঘরে নিজের বউ জেসমিনের সাথে থাকে। সিরিয়াসলি আমার বোন নাম তো জেসমিন। তো যাই হোক, ওরা খুব গরিব ছিল, তবে ওদের মধ্যে কোনো লোভ ছিল না, মানে কোনো আকাঙ্ক্ষা ছিল না, আনন্দেই কাটছিল ওদের সংসার। আর এরপর আমরা দেখতে পাই রোজকের মতোই জ্যাক একদিন সকালে জেসমিনকে বলে যে আমি সমুদ্রে পাড়ে যাচ্ছি মাছ ধরার জন্য। তো ও করে কি, মাছ ধরার সেই ছিপটা সেটা সমুদ্রে ফেলে এবং অপেক্ষা করতে করতে একটু ঘুমিয়ে পড়ে। আর কিছুক্ষণ পরও যখন চোখ খোলে ও হতভম্ব হয়ে ছিপটা পানি থেকে তুলে দেখা যায় যে ছিপে একটা গোলগাল মাছ আটকেছে। তো জ্যাক করে ওই মাছটাকে নিয়ে নিজের বালতিতে রাখে। আর এইবার যখন ও বাড়ির দিকে আসবে তখনই মাছটা একজন মানুষের কণ্ঠস্বরে বলে ওঠে, ওহে প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি কোনো সাধারণ মাছ নই, আমি একটা রাজকুমার, আর একটা অভিশাপ আমাকে এই রূপে আটকে রেখেছে, আর আমায় খেলে তুমি মাছের স্বাদও পাবে না। তো এই কথা শুনে জ্যাক করে কি ভয়ে ভয়ে মাছটিকে সমুদ্রে ছেড়ে দিয়ে বাড়ি চলে আসে। তো এরপর খেতে খেতে জেসমিন ওকে জিজ্ঞাসা করে, আজকে তুমি কি একটাও মাছ পাওনি? আর জ্যাক তখন ওকে বলে, হ্যাঁ মাছ পেয়েছিলাম, বেশ গোলগাল একটা মাছ বুঝলে, কিন্তু মাছটা আমার সাথে মানুষের আওয়াজে কথা বলে ওকে ছেড়ে দিতে বললো, কারণ ও নাকি একটা অভিশপ্ত রাজকুমার। জেসমিন তখন বলে, তুমি ওকে এমনি এমনি ছেড়ে দিলে, ওটা যদি কোনো জাদুর মাছ হতো তাহলে তো আমাদের সব ইচ্ছা পূরণ করতে পারতো। তো এই কথার উত্তরে জ্যাক বলে, আমাদের কি ইচ্ছা পূরণ করব, আমাদের কাছে যা কিছু আছে তাই অনেক, তাহলে এই মাছটার কাছ থেকে আমি কি চাইবো? তবে জেসমিনের মধ্যে একটা লোভ জেগে ওঠে এবং সে বলে, তুমি আমাদের এই ঘরটা দেখো, কত ছোট্ট একটা ঘর, কাল যদি আমাদের বাচ্চা কাচ্চা হয় ওরা থাকবেটা কোথায়? আর তুমি যদি ওই মাছটার কাছ থেকে অনেক বড় একটা ঘর, বেশ কিছু খাবার জিনিস আর সুন্দর একটা ফুলের বাগান চেয়ে নাও তাহলে আমাদের জীবনটা কিন্তু সুন্দর হয়ে যাবে। বাট জেসমিনের এমন কথাবার্তা জ্যাকের পছন্দ হয় না। তবে বারবার জেসমিন জেদ করতে থাকায় জ্যাক আবারও সমুদ্রে পাড়ে যায় আর ওই মাছটাকে ডাকে। আর জ্যাকের ডাক শুনে মাছটা জল থেকে উঠে হাওয়ায় ভাসতে ভাসতে জ্যাকের সামনে আসে আর ওকে জিজ্ঞাসা করে, ওহে তুমি কি আমায় ডেকেছো? জ্যাক তখন বলে, আমার বইয়ের একটা ঘর, ভালো ভালো খাবার জিনিস, সাথে একটা ফুল এবং ফলের বাগান চাই। মাছ বলে, আচ্ছা ঠিক আছে, এমনটাই হবে। আর এটা বলে সে আবারও সমুদ্রে চলে যায়। আর এরপর জ্যাক যখন বাড়ি ফেরে ও দেখে ওর ঘর আর আগের মতো নেই, বরং অনেক বড় একটা সুন্দর ঘর হয়ে গিয়েছে এবং ফুলের বাগান, খাবার টাবারও রয়েছে। তো জেসমিনের তো আনন্দের সীমা নেই। আর জেসমিন তখন জ্যাককে বলে, আজ থেকে আমরা শান্তিতে জীবন কাটাতে পারবো। তো এভাবে কিছুদিন কেটে যায়। আর এরপর জ্যাক যখন মাছ ধরে পাশের একটা বাজারে মাছ বিক্রি করতে যায় তখন সে দেখে যে তার যে বন্ধু ছিল পিটার, তার অবস্থা খুব খারাপ। তো জ্যাক তখন জিজ্ঞাসা করে, তোর এই অবস্থা কেন? তোকে আমি ইদানিং সমুদ্রে মাছ ধরতে যেতে দেখি না। পিটার তখন বলে, আসলে গত কিছুদিন ধরে সমুদ্রে একটা তিমি খুব উপদ্রব করছে, আর তাছাড়া আমাদের পরিবারটাও বড়, আর এই কারণে শুধুমাত্র মাছ ধরলে আমাদের চলে না, আর এই কারণে আমি মাছ ধরা বাদ দিয়ে এখন দিন মজুরের কাজ করি। আর এরপর দেখা যায় জেসমিন এইগুলো পেয়ে অনেক পাল্টে গিয়েছে, মানে দারিদ্র থেকে বেরিয়ে এসে তো জেসমিন অনেক খুশি, কিন্তু লোভও বেড়ে গিয়েছে। তো যাই হোক, পরের দিন জ্যাক যখন সমুদ্র তীর থেকে বালতি ভর্তি মাছ নিয়ে আসে আমরা
দেখতে পাই ওই মাছটা বাড়িতে না নিয়ে সেই মাছগুলোর বন্ধু পিটের বাড়িতে দিয়ে আসে এবং বলে, দোস্ত এটা তোমার জন্য, তুমি মাছ ধরা ছেড়ে দিয়েছো, তাই আমি তোমাকে মাছ দিলাম, তুমি তোমার পরিবার নিয়ে আনন্দ করে মাছগুলো খেয়েও পেট ভরে। তো এই জন্য পিটার খুব খুশি এবং জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। আর জ্যাকের এমনটা করার কারণ হচ্ছে জ্যাকের কাছে এখন যথেষ্ট খাবার রয়েছে, মানে আমরা বুঝতে পারি জ্যাক মনের দিক দিয়ে অনেক ভালো। তো এরপর জ্যাক বাড়ি ফিরতেই জেসমিন ওর কাছে আবারও আবদার শুরু করে। জেসমিন বলে, আমি চাই তুমি ওই মাছটার কাছ থেকে বড় একটা বাংলো এবং প্রচুর টাকা পয়সা চেয়ে নাও, কারণ এই ঘরটার বারান্দা আর থাকার জায়গাটা খুবই ছোট। আর তখন জ্যাক বলে, আমাদের আগের ঘরটা তো এর চেয়েও ছোট ছিল, তাও তো আমাদের কোনো আক্ষেপ ছিল না, আর বর্তমানের এই ঘরটা তো আমাদের প্রয়োজনের চেয়ে অনেক বড়, সাথে অনেক কিছু রয়েছে, আর তাই ওই মাছটার কাছ থেকে আরো কিছু চাওয়াটা কি ঠিক হবে? তবে জেসমিনকে এগুলো বুঝিয়ে লাভ হয় না, কারণ জেসমিন বলছে চেলে যদি আমরা পাই তাহলে আমরা কেন চাইবো না। তো জেসমিনের মারাত্মক জেদের কারণে জ্যাক আবারও সমুদ্রের তীরে যায় এবং ওই মাছটিকে ডাকে। আর মাছটা এবার বাইরে এসে জ্যাককে জিজ্ঞাসা করে, এখন আবার তোমার কি চাই? জ্যাক তখন বলে, আমার তেমন কিছু চাই না, কিন্তু আমার বউ জেসমিন সে একটা বাংলো বাড়ি চায়, যেখানে টাকা পয়সার অভাব থাকবে না, চাকর বাকরও থাকবে। তো মাছটা তখন বলে, আচ্ছা ঠিক আছে, এমনটাই হবে। তো এরপর জ্যাক বাড়ি ফিরে দেখে ওর বাড়িটা একটা আলিশান বাংলোতে রূপান্তরিত হয়ে গিয়েছে, এমনকি সেখানে কাজ করার জন্য লোক রয়েছে। তো এইসব দেখে জেসমিন তো অনেক খুশি, আরো জ্যাককে এই বাংলোর প্রত্যেকটা ঘর দেখাতে শুরু করে। আর জ্যাক তখন বলে, এই সবকিছুই কিন্তু ওই মাছটার জন্য হয়েছে, আমাদের কিন্তু কিছুই না। তবে লোভ আর লালসায় জর্জরিত জেসমিন এটা অস্বীকার করে এবং বলে, উল্টো মাছটার উচিত আমাদের কাছে মাথা নত করা, কারণ তুমি ওকে সমুদ্রে ছেড়ে দিয়ে ওকে জীবন দান করেছো। তো জেসমিনের এরকম বদলে যাওয়ার অহংকার জিনিসটা বা কথাবার্তার ধরন দেখে জ্যাক কিছুটা অবাক হয়। তবে জেসমিনকে সে অনেক বেশি ভালোবাসতো, এই জন্য তেমন কিছু বলতে পারে না। আর পরের দিন সকালে জ্যাক যখন মাছ ধরার জন্য আবারও বেরোচ্ছিল, তখন জেসমিন ওকে বলে, আজ সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরো, আমি এই শহরের কিছু মানুষকে আমন্ত্রণ করেছি ডিনারের জন্য। তো জ্যাক তখন জিজ্ঞাসা করে, ওরা কি তোমার আত্মীয় স্বজন? জেসমিন তো তখন বলে, আমি এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তিদেরকে ডেকেছি, কারণ আমি চাই একটু একটু করে শহরের ধনী ব্যক্তিরা আমাদের বন্ধু হয়ে যায়। তো জ্যাক বলে, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। তো এই কথা বলে জ্যাক করে কি ছিপটা নিয়ে সমুদ্রে মাছ ধরতে চলে যায়। আর এইদিকে বাংলায় কাজ করা এক কর্মচারী জেসমিনকে বলে, আপনার এখন থেকে শেখা উচিত কিভাবে কোটিপতিদের মতো আচরণ করতে হয়, আপনার একজন জেলের বইয়ের মতো আচরণ মোটেও শোভা পায় না, এটা আপনাকে অনেক গরিব দেখায়, নব্যধনী দেখায়। তো জেসমিন তখন বলে, তাহলে আমাকে শেখাও বড়লোকদের মতো কিভাবে থাকতে হয়, কারণ কিছুক্ষণের মধ্যেই তো অনেক বড় বড় মানুষ এখানে আসছেন। তো এই জন্য সেই কর্মচারীটা করে কি, জেসমিনকে বড়লোকদের স্বভাব আচরণ শেখানোর চেষ্টা করে। আর কিছুক্ষণ পরে জ্যাক যখন বাড়িতে ফেরে, তখনও দেখে যে ওদের কর্মচারীরা জেসমিনকে বড়লোকদের মতো গ্লাস ধরা শেখাচ্ছে, মদ খাওয়া শেখাচ্ছে। আর জেসমিন তখন জ্যাককে ডাকে এবং বলে, এই তুমি এইসব নোংরা কাপড় চোপড় রেখে দামি কাপড় চোপড় পরে নাও। বাট জ্যাক আজকে বলেই ফেলে যে আমি লোক দেখানো পছন্দ করি না, আমি কি ছিলাম এটা আমি ভুলতে পারবো না। বাট জবরদস্তি করে জেসমিন তখন জ্যাকের ড্রেস চেঞ্জ করার আগেই এই ধনী দম্পতি আবারও এই বাংলোতে চলে আসে। আর জেসমিন তখন ধনী ব্যক্তিদের মতোই তাদেরকে ওয়েলকাম করে, তবে জ্যাক তাদেরকে ওয়েলকাম জানায় সেই পুরনো গ্রামবাসীদের মতোই, যেটাতে এই দম্পতি একটুও কমফোর্ট ফিল করে না। তো জ্যাক এরপর জেসমিনের কাজের লোকেরা টেবিলের উপরে ডিনার বেড়ে দেয়, আর তারপর জেসমিন বললে সবাই ডিনার করতে শুরু করে। তো জ্যাক এই সময় অন্যদের মতো করেই খাচ্ছিল, যেটা দেখে ওই দম্পতি ওদেরকে জিজ্ঞাসা করে, আপনারা কিরকম পরিবার থেকে উঠে এসেছেন বলুন তো। তো জ্যাক যখন তাদেরকে নিজেদের আসল পরিচয়টা দিতেই যাবে, ঠিক ওই সময় জেসমিন করে কি ওদেরকে থামিয়ে দেয় এবং তাদেরকে মিথ্যা বলে যে আমাদের পূর্বপুরুষরা সমুদ্র পথের ব্যবসায়ী ছিল। আর তখন সেই দম্পতি ওদের দুজনকে নিয়ে মজা করতে থাকে এবং বলে, হ্যাঁ এটা আপনাদের সব আচরণ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে, আর মাছের গন্ধ আসছে এটা দেখে তো বোঝাই যাচ্ছে যে আপনারা জেলে পরিবার বা সমুদ্র পরিবার থেকে, ছোট পরিবার থেকে উঠে এসেছেন। তো এই কথাগুলো জেসমিনের ভীষণ খারাপ লাগে। আর তখনই সে ওই দম্পতিকে এই বাংলো বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। বাইরের লোকের কাছে এরকম অপমান সহ্য করতে না পেরে জেসমিন তখন জ্যাককে বলে, সমাজে ওদের যে মর্যাদা তাদের সামনে আমাদের কিছুই নেই, যাই হোক না কেন আমরা এখন আর জেলে নই। বাট জ্যাক তখন বোঝায় এর মধ্যে খারাপটা কোথায়, আমাদের কাজ নিয়ে কেন আমরা নিচু মনে করবো নিজেদেরকে, আমাদের কাছে তো সবকিছুই রয়েছে, আর কি চাই আমাদের। তো পরদিন সকালে ঘুম থেকে উঠে জেসমিন জানালা দিয়ে বাইরে দেখে এবং জ্যাককে বলে, আমি এখানকার মানুষের উপর রাজত্ব করতে চাই, যাতে এই শহরের লোকেরা আমাদেরকে নিয়ে মজা করার সাহস না পায়, পাশাপাশি আমাকে সম্মানও করে, আমার এখন সম্মান লাগবে, ক্ষমতা লাগবে। তো আমি চাই তুমি আজ ওই মাছটাকে ডেকে বলবে যেন আমাকে এই জায়গাটার রানী বানিয়ে দেওয়া হয়, কিন্তু ওর স্বামীর কথা কিন্তু বলেনি যে রাজা বানিয়ে দিতে হবে। তো যাই হোক, জ্যাক এখানে অনেক বোঝায় এসব ঠিক নয়, আমাদের কাছে এখন সবকিছু রয়েছে। তবে লোভ আর অহংকার জেসমিনকে পুরোপুরি গ্রাস করে নিয়েছে, ও কিচ্ছু শুনতে চায় না, ও এটা চাই রানী ওর হতেই হবে। তো এই জন্য জ্যাক করে কি আবারও সমুদ্র পাড়ে গিয়ে মাছটিকে ডাকে এবং অন্যবারের মতো এইবার ওই মাছটা বাইরে এসে জ্যাককে জিজ্ঞাসা করে, আবার কি চাই তোমাদের? জ্যাক তখন বলে, এইবারও আমার কিছু লাগবে না, কিন্তু আমার বউ চাই রাজ্যের রানী হতে। মাছটা বলে যাও, আচ্ছা ঠিক আছে এটাই হবে। তো এরপর জ্যাক বাড়ি ফিরে দেখে ওদের বাংলোটা একটা রাজপ্রাসাদ হয়ে গিয়েছে, আর জেসমিন সেই প্রাসাদের রানী। মহলে মন্ত্রী রয়েছে, সাথে বেশ কিছু সবার সদস্যরা এসে হাজির হয়েছে। তো রানী হয়ে জেসমিন যেমন খুশি হয়, তেমন ওর অহংকারও আকাশ ছোঁয়া হয়ে ওঠে এবং জেসমিনের সবার সদস্যরা এবং তার পরামর্শদাতারা ওর সামনে এসে হাজির হয় আর ওকে ওর কাজের জন্য আদেশ করতে বলে। আর এর জন্য জেসমিন তখনই রাজ সিংহাসনে বসে পড়ে আর মন্ত্রীকে বলে, আমি এখন এই রাজ্যের রানী, তাই আমি আদেশ
দিচ্ছি যে আমার রাজ্যের সমুদ্র থেকে কেউ মাছ ধরবে না, আর এমনটা যদি কেউ করে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। মন্ত্রী তখন বলে আপনার আদেশ যথাজ্ঞা পালন করা হবে। আর অন্যদিকে রোজকার মতোই জ্যাক আবারও সমুদ্র থেকে মাছ ধরে এবং সেই মাছগুলো পিটারকে দিয়ে তোর বাড়ি যায়। তবে এইবার পিটার মাছ নিতে রাজি হয় না। পিটার বলে আমি রোজ রোজ বিনা পয়সায় তোমার কাছ থেকে মাছ নিতে পারবো না। মানে বুঝতেই পারছো পিটার গরিব হলেও ওর আত্মসম্মান রয়েছে, মানে ও অল্পতেই তুষ্ট। তো জ্যাক এই জিনিসটা খেয়াল করে, আর এই জন্য করে কি বালতি ভর্তি মাছটা ওর নিজের বাড়িতে বর্তমান রাজপ্রাসাদে নিয়ে আসে। কিন্তু মহলের প্রহরীরা ওকে রাস্তার লোক মনে করে ধরে নিয়ে চোর মনে করে জেসমিনের সামনে এসে হাজির হয়। তো জ্যাক তখন জেসমিনকে প্রশ্ন করে এগুলো কি হচ্ছে। জেসমিন তখন বলে তুমি যাও না, আমি এখন এই রাজ্যের রানী হয়ে গিয়েছি, কিন্তু মন্ত্রী আমাকে বলেছে আমাকে শুধুমাত্র এই রাজ্যের নয় পুরো দেশের উপর রাজত্ব করা উচিত, আর তাই তুমি ওই মাছটাকে গিয়ে বলো আমি এই পুরো জার্মানির রানী হতে চাই, যাতে আমার চেয়ে বড় এই দেশে আর কেউ না থাকতে পারে। বাট জ্যাক তখন বলে এইবার তুমি থামো, এত বাড়াবাড়ি করো না, হিতে আবার বিপরীত কিছু না হয়ে যায়। বাট এটা শুনতেই জেসমিন জ্যাকের উপর ভীষণ চটে যায় এবং বলে আমি এই রাজ্যের রানী আর তুমি হয়তো কোনোভাবে আমার স্বামী, তাই বলে তুমি আমাকে জ্ঞান দেওয়ার অধিকার রাখো না, তুমি আমাকে জ্ঞান দেওয়ার বদলে আমার আদেশ পালন করো। তো জেসমিনের এরকম অহংকার দেখে জ্যাক কাছে গিয়ে ওকে বোঝানোর চেষ্টা করে, তবে লোভ আর অহংকার জেসমিনের মধ্যে এতটাই বেড়ে গিয়েছিল যে জ্যাকের কথাও কোনো গুরুত্বই দেয় না এবং ওই মাছ ভর্তি বালতিটাকে একটা লাথি মেরে ফেলে দেয় এবং বলে আমি তোমাকে আদেশ করছি এখনো এই মাছটার কাছে যাও। তো উপায় না থাকায় জ্যাক করে কি মাছের বালতিটা উঠিয়ে আবারও সমুদ্রের তীরে যায় আর সেই মাছটাকে ডাকে। তো মাছটার আওয়াজ শুনে বাইরে এসে ওকে জিজ্ঞাসা করে এইবার তোমার বউ কি চাইছে। জ্যাক তখন বলে ওর লোভ আর অহংকার অনেক বেড়ে গিয়েছে, ও এখন পুরো দেশ চালাতে চায়। মাছটা বলে যাও এটাই হবে জ্যাক। তো কথা মতো জেসমিন এখন দেশের রাজরানী হয়ে গিয়েছে আর তার রাজপ্রাসাদটা এখন দেশের সবচেয়ে সুন্দর বাড়িতে পরিণত হয়েছে। আর এরই সাথে দেশের সবচেয়ে নামকরা স্বনামধন্য সঙ্গীত শিল্পীরাও রাজদরবারে এসে নিজেদের গান শুনিয়ে রানীকে এন্টারটেইন করছে। জেসমিন অনেক খুশি, তবে অহংকার তার একেবারে এখন মঙ্গল গ্রহে চলে গিয়েছে এবং ওর দরবারে থাকা প্রত্যেকটা লোককেও বলে আমি এখন দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, আমার ধারের কাছেও কেউ নেই। বাট তখনই সভাতে থাকা একজন পাদ্রী বলে না এমনটা নয়, সবার উপরে রয়েছেন ধর্মগুরু এবং পৃথিবীর প্রত্যেক মানুষই তাকে মহান বলে মনে করেন, আপনি তার সামনে সম্মানের হিসেবে কিছুই নন। তো এই কথাটা জেসমিনের সম্মান অনেক আঘাত লাগে এবং প্রচন্ড রেগে যায়। আর অন্যদিকে আমরা জ্যাককে দেখি এবং হতাশ জ্যাক অনেক কিছু চিন্তা করতে করতে সমুদ্রের পাড়েই ঘুমিয়ে পড়ে। বাট জেসমিনের আদেশে একজন প্রহরী ওকে ধরে নিয়ে আসে টেনে হিস্ট্রে রাজপ্রাসাদের দরবারে। তো জ্যাক তো কিছুই বুঝতে পারছে না এগুলো কি হচ্ছে, মানে যে জেসমিনকে সে নিজের চেয়ে বেশি ভালোবাসে সেই জেসমিন ওর সাথে এমনটা কেন করছে বা এরকম হচ্ছে কেন। তো জেসমিন তখন জ্যাককে বলে আমি চাই তুমি ওই মাছটাকে গিয়ে বলো আমাকে এই দুনিয়ার ধর্মগুরু বানিয়ে দিতে, কারণ ধর্মগুরুকে সবাই সম্মান করে, তার কথাই সবাই মানে। জ্যাক তখন বলে এটা তো সম্ভব নয়, তুমি এগুলো কি বলছো, প্রথমে আমরা যে ছোট্ট ঘরটায় থাকতাম তুমি কত সুখী ছিলে, আর আজকে দিন যাচ্ছে তুমি বড় হচ্ছ কিন্তু তুমি কোনো কিছুতে সন্তুষ্টি পাচ্ছ না, তোমার কাছে সবকিছু রয়েছে কিন্তু তোমার আরো কিছু দরকার হচ্ছে। বাট তখন অহংকারে বিধ্বস্ত জেসমিন রাগে ফেটে পড়ে এবং বলে আমি এই দেশের রানী আর তুমি আমার শুধুই প্রজা, চুপচাপ আমার আদেশ পালন করো, এখনই যাও নয়তো তোমার গর্দান নিয়ে নেব। তো জেসমিনের কথায় বাধ্য হয়ে অসহায় জ্যাক করে কি আবারও সমুদ্র পাড়ে যায় এবং নিজের বইয়ের এরকম আচরণ এবং লালসার কারণেও খুব হতাশ হয়ে পড়ে। তবে এখনো জ্যাক জেসমিনকে ভালোবাসে, ও চায় জেসমিন যে ভুলটা করেছে সেটা সে উপলব্ধি করুক। তো জ্যাক আবারও সেই মাছটাকে ডাকে, বাট মাছটা ওকে জিজ্ঞাসা করে তোমার বউ কি এখনো খুশি নয়, ওর আরো কিছু লাগবে। জ্যাক তখন বলে জেসমিন চায় সেই দুনিয়ার ধর্মগুরু হতে। মাছটা বলে ঠিক আছে যাও সেটাই হবে। এরপর জ্যাক যখন ওই রাজপ্রাসাদে ফেরে সে দেখে ওই মহলটা একটা প্রাচীন চার্চে পরিণত হয়েছে, যেখানে বহু মানুষ নিজেদের অভিযোগ নিয়ে হাজির হয়েছে। তো জ্যাকে করে ওই মানুষগুলোর মধ্যে নিজেকে অভিযোগকারীর মতো করে বসে পড়ে আর সেখানে একজন ভিক্ষুক এসেছে। তো তার কাছ থেকে জ্যাক করে কি হুডিটা নেয় এবং তাকে নিজের জামাটা দেয়। আর আমরা দেখি ভেতরের একটা ঘরে পাদ্রী তাদের নতুন ধর্মগুরু জেসমিনকে ফাদারের ড্রেস পরাচ্ছে। তো জ্যাক তখন হুডি পরে জেসমিনের সাথে দেখা করে আর এই কারণে জেসমিন চিনতে পারে না। আর তখন জেসমিন জ্যাককে জিজ্ঞাসা করে তুমি কে, কি চাই তোমার। জ্যাক তখন কণ্ঠ চেঞ্জ করে বলে আপনি তো ধর্মগুরু, আপনি তো আমাদের মতো সাধারণ মানুষের অভিযোগগুলোকে সৃষ্টিকর্তা পর্যন্ত পৌঁছে দেন। আমি একজন জেলে, আমাদের শান্তির একটা পরিবার ছিল, কিন্তু আমার বউ পুরো পাল্টে গিয়েছে, সে অহংকারী হয়ে গিয়েছে, তার ভেতর অনেক আকাঙ্ক্ষা চলে এসেছে, লোভ লালসা চলে এসেছে। আমি আশা করি আপনার প্রার্থনায় আমি আবার ওকে ফিরে পাবো। জেসমিন বলে আচ্ছা ঠিক আছে যাও, আমি প্রার্থনা করবো যাতে তুমি তোমার স্ত্রীকে আগের মতো করে ফিরে পাও। তবে জ্যাকের বলা কথাগুলোর সাথে ওই ধর্মগুরু জেসমিন তার নিজের জীবনের সাথে মিল খুঁজে পায় আর এই জন্য সে জ্যাককে আবারও দেখতে চায়। বাট ততক্ষণে জ্যাক আবারও সেই অভিযোগকারীদের মধ্যে ভিড়ের মধ্যে বসে পড়েছে। আর একটু পর আমরা দেখতে পাই জেসমিন একজন মেইন ধর্মগুরু হিসেবে চার্চে সবার সামনে এসে বসে এবং সমস্ত অভিযোগকারীদের অভিযোগ শুনে। তো এখানে আসে একজন অভিযোগকারী প্রশ্ন করে ঈশ্বর আমাদের অভিযোগ কবে শুনবেন। তখন জেসমিন বলে আমার কাজ শুধুমাত্র তোমাদের অভিযোগগুলো ঈশ্বরের কাছে পৌঁছে দেওয়া, তিনি সেটা পূরণ করবেন কি না করবেন এটা আমি জানি না। আর তখন সে অভিযোগকারীটা বলে তাহলে আপনি আমাদের ঈশ্বরের সাথে কথা বলে তার কাছে আমাদের অভিযোগগুলো বলার সুযোগ করে দিন। তো এই কথাটা আবারও জেসমিনের সম্মান এবং অহংকারকে আঘাত করে। আর এদিকে আমরা দেখি রাতে জ্যাক আর জেসমিন একই বিছানায় থাকে, কিন্তু তারপরেও জেসমিন নিজেকে জ্যাকের কাছ থেকে দূরে সরিয়ে রাখে, সে জ্যাককে নিজের কাছে আসতেও দেয় না, ছুতেও দেয় না। তো জ্যাক তখন বলে কি হচ্ছে জেসমিন, আমি তো তোমার স্বামী, তুমি না আমাকে কত
অত ভালোবাসতে তাহলে এইসব কেন হচ্ছে? আমি তো এখনো তোমার সেই আগের মতোই ভালোবাসি। জেসমিন বলে, সবার আগে আমি দুনিয়ার একজন মেইন ধর্মগুরু, তারপর তোমার স্ত্রী। তো অসহায় জ্যাক জেসমিনের এরকম অহংকারী কথাবার্তা শুনে হতাশ হয়ে এক পাশ ফিরে শুয়ে পড়ে। আর আমরা দেখি জেসমিন এখনো এর থেকে আরো বড় কিছু হওয়ার চিন্তা করছে, যে কি চাওয়া যায় মাস্টার কাছ থেকে। তো পরের দিন জেসমিন যখন ভোরবেলায় জানালার কাছে দাঁড়ায় তখনও দেখতে পায় সূর্য উঠেছে এবং ওই সময় বাতাসও বয়। তো এইটা দেখে লোভী জেসমিনের মনে আরেকটা চিন্তা আসে। সে জ্যাককে ঘুম থেকে উঠিয়ে বলে, তুমি মাছের কাছে যাও, ওকে গিয়ে বলো আমাকে ঈশ্বর বানিয়ে দিতে। তো জ্যাক তখন জেসমিনকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? জেসমিন বলে, না, আমি ঠিকই আছি, আগের চেয়ে বেশি ভালো আছি। আর আমি যদি একবার ঈশ্বর হয়ে যাই, এই দুনিয়ার সূর্য ওঠানামা থেকে শুরু করে সবকিছু আমি কন্ট্রোল করতে পারবো, এবং তখন কোনো অভিযোগকারীর অভিযোগ আমার ঈশ্বরের কাছে প্রার্থনা এক্সট্রা করতে হবে না, আমি সরাসরি সমস্যার সমাধান করতে পারবো। তো এইখানে জ্যাক তখন বলতে বাধ্য হয়, লোভ আর অহংকার তোমাকে অন্ধ করে দিয়েছে জেসমিন, কোনটা ঠিক আর কোনটা ভুল তুমি দেখতে পাচ্ছ না। ঈশ্বর কেবলমাত্র একজনই হয়, তার জায়গায় কেউ নিতে পারবে না। আর তুমি এমন কিছু চেয়েও না যেটা আমাদের ধ্বংস করে দেবে। এই কয়দিনে যা কিছু পেয়েছো, কই থেকে কই এসেছো, সেটাও তোমাকে সন্তুষ্ট করতে পারেনি। তুমি মনে রাখো, কোনো কিছুই তোমাকে সন্তুষ্ট করতে পারবে না। তো এইসব কথা শুনে জেসমিন রেগে যায় এবং জ্যাককে বলে, আমি তোমার ভাষণ শুনতে চাইনি জ্যাক। আর এরপর সে জ্যাকের জামাটা জ্যাকের দিকে ছুঁড়ে মারে এবং বলে, যাও, এখনই যাও, মাছটাকে ডাকো এবং সেটা বলো যেটা আমি বলতে বলেছি। তো অসহায় জ্যাক তখন কিছুই বুঝতে পারছিল না যে নিজের বউয়ের এই চাওয়াটা আমি কিভাবে চাইবো মাস্টার কাছে। তবে ও ছিল একটু বোকা টাইপের এবং মনে করো বউ পাগল টাইপের, মানে আর হাদারাম। তো এই জন্য বাধ্য হয়ে সে আবারও সমুদ্র তীরে যায় এবং মাছটাকে ডাকে। তো মাছটা বাইরে এসে জ্যাককে বলে, তোমার বউয়ের চাওয়ার কোনো শেষ নেই, তো বলো আবার কি যেতে এসেছো? জ্যাক তখন বলে, লোভ তো আমার বউকে শেষ করে দিয়েছে, ও তো এখন ঈশ্বর হতে চায়। এই কথা শুনে জ্যাক বলে, তুমি আজকে এমন একটা ইচ্ছা নিয়ে এসেছো যে ইচ্ছা পূরণ করার শক্তি আমার মধ্যেই নেই। তোমার বউ আসলে ওই জায়গাতে যাওয়ার যোগ্যই ছিল না, আগের জায়গায় ঠিক ছিল, যাও তোমরা আগের জায়গায় ফিরে যাও। আর এই কথা বলেই মাছটা চিরদিনের মতো চলে যায়। আর এরপর জ্যাক বাড়ি ফিরে দেখে সেই ছোট্ট বাড়িটাই ফিরে এসেছে। জেসমিনও তার নিজের ভুলগুলো বুঝতে পেরেছে, মন খারাপ করে বসে রয়েছে। আর তারপর জ্যাক বলে, দেখেছো বেশি লোভ কিভাবে সবকিছু নষ্ট করে দেয়। তো জেসমিনের তো এখন আর কোনো কিছু করার নাই, বুঝলে না, আর তো কোনো উপায় নাই। বলে, ভুল হয়েছে জ্যাক, আমাকে ক্ষমা করে দিও, আমি আর কখনোই কিছু চাইবো না, আমি তোমার সাথেই থাকবো। তো এরপর ওরা দুজন আবারও আগের মতো করে জীবন কাটানো শুরু করে। তো পোলা মানুষ আসলে সবসময় ভোদাই হয়। দেখো, মেয়ে মানুষটা যখন পাওয়ারফুল হয়ে গেল, কত টাকার মালিক, ওর কিছু তো হইলই না। এই মেয়েটা এই পোলাটার সাথে যে ব্যবহার করেছে, এই জায়গাটা যদি পোলাটা ওই পর্যন্ত ধনী হইতো, তারপর যদি ওই মেয়ের বাড়িতে আশ্রয় নিতে হইতো, তখন কিন্তু ওই মেয়ে এই ছেলেকে রাখতো না। কিন্তু এই ছেলেটা গর্দভ, বুঝো তুমি। এই জেসমিনের আর তো কোনো উপায় নেই, মানে একটা মানুষকে আজকে যাকে তোমার ভালো মনে হচ্ছে, অসহায় মনে হচ্ছে, ও যখন পাওয়ারফুল হবে, ও যখন টাকার মালিক হবে, তখন তুমি ওর আসল চরিত্র জানতে পারবে। তোমার আশেপাশে যারা মানুষ রয়েছে, সে যদি তার সফলতার চূড়ান্ত সীমায় না গিয়ে থাকে, সে এখন যত ভালো মানুষই হোক, তার মানে তুমি তার অ্যাকচুয়াল চেহারা এখনো দেখোনি। তুমি কখন একজনের অ্যাকচুয়াল চেহারা দেখতে পাবে? যখন ওই লোকটা তার পিক পজিশনে যাবে, সেটা হোক প্রতিষ্ঠিত টাকা পয়সার দিক দিয়ে কিংবা ক্ষমতার দিক দিয়ে। তো আর জেসমিন ওটা দেখিয়ে দিয়েছে। জেসমিন এখন যেভাবে রয়েছে, তার মানে যে ভালো মানুষ তা না, এটা জাস্ট আমি বুঝালাম আর কি গল্পের দিক থেকে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাবা। এর গল্পটা কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবে।